এবার কথা বলে নেব আমার প্রিয় মানুষ এবং অসাধারণ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। সিনেমা সরস্বতী টুডে স্টোরি চতুর্থ বর্ষে তুমি প্রত্যেক বছর আসছো, একটা নস্টালজিয়া সিনেমার সঙ্গে সিনেমার একদম মেলবন্ধন, কি বলবে? আমি এখানে আসি বেসিক্যালি আমার কিছু বহু পুরনো বন্ধু বান্ধব, কালিগস রাদার, তারা এখানে ইনিশিয়েটিভটা ওদের। তো সেটা একটা সব থেকে বড় কারণ, মানে যখন প্রথম বছর হয় তখন শিলাদা, মোমো, আরো যারা যারা রয়েছে, শুভেন্দা, মানে এদের সঙ্গে বহু বছর ধরে কাজ করছি একই সাথে। তো সেই জন্য ওদের একটা কথা আন্তরিকতার টান আছে আমার প্রতি, সেটা আমি অনুভব করি, তাই প্রত্যেক বছর আসা। আর এখানে এসে আরো 10টা লোকের সঙ্গে দেখা হয় আমাদের একই ইন্ডাস্ট্রিতে, যেহেতু একটা ছোট্ট ইন্ডাস্ট্রি। তো এলে ভালো লাগে সবার সঙ্গে একটু 10 আমি বেশিক্ষণ যদিও কোথাও থাকি না, ওই 10-15 মিনিট আধ ঘন্টা একটু ওদের সঙ্গে একটু কথাবার্তা বলি, ভালো লাগে, দেখার অনেকদিন পর। তা বাড়ি চলে যাই, ভালোই লাগে। হোক এটা আরো দীর্ঘদিন হোক। টুডে স্টোরি বেঙ্গল আইকনের তরফ থেকে গুড্ডির জন্য তোমাকে বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে এবং এই গুড্ডি সিরিয়ালটা তোমার জীবনের অন্যতম একটা মাইলস্টোন, কি বলবে? ভালো লাগে যে কোনো, আমার কাছে আমি সবসময় বলি যে অ্যাওয়ার্ড তো একটা মেটেরিয়ালিস্টিক স্টাফ, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ধরো তুমি কিংবা যারাই যখনই কোনো রকম সম্মান দিয়ে আমাকে সম্মানিত করে, আহ, এই আন্তরিকতাটার জন্যই আসা, আর কোনো কারণ নেই। অনেস্টলি স্পিকিং, তোমরা কিংবা অডিয়েন্সের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি এই কাজটা করতে গিয়ে, সেটাতে দায়িত্ব আরো বেড়ে যায়। তারপর তোমরা যখন এরকম ভাবে সম্মান দাও, আজকে যেমন আনএক্সপেক্টেডলি আমাকে এরা এরকম ভাবে তোমরা সম্মানিত করলে, মানে অনেকদিন ধরেই তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছিল, তুমি বলছিলে কিন্তু আমি তোমার অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, তারপর আজকে আমি এখানে ওদের সঙ্গে দেখা করতাম, সেখানে এরকম একটা ঘটনা ঘটলো। সবটাই খুবই মানে খালি হাতে এসেছিলাম, অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি ফিরছি। হ্যাঁ, তো ভালোই লাগছে, ভালো লাগছে আরো। ওই যে বারবার ঘুরে ফিরে একটাই কথা, যে আন্তরিকতা এবং ভালোবাসা, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো ভালো লাগে। প্রেমের সম্পর্কে বলি যে পড়ো মরো, রণজয় বিষ্ণু এখন কোন স্তরে আছে, পড়ো না মরো? আমি কোনো স্তরে নই গো, আমি ওই প্রেম স্তরটাতেই নেই। আমি একটাই, আমার এখন জীবনে প্রেম ধ্যান জ্ঞান আমার কাজ, আমি সেটা নিয়ে খুবই খুশি আছি এবং খুবই ব্যস্তও থাকি। আমার কাছে প্রেম করার ইনফ্যাক্ট সময়ও নেই, অনেস্টলি স্পিকিং। কারণ আমার সঙ্গে সময় দিয়ে তাল মেলানোটা একটু বোধহয় যারা যে সত্যি প্রেম করতে চায় একটু টাফই। বিকজ আমি সকাল 6টায় উঠি, আমার নিজস্ব পড়াশোনা থাকে, ওয়ার্কআউট থাকে, কাজ থাকে, বাড়ি ফিরি 10টা সাড়ে 10টায়, তারপরে আবার আমার কিছু নিজস্ব কাজ থাকে, এবং তার মধ্যে প্রচুর আমি অনেক লেখালেখিও করছি। এর আজকে আনন্দবাজারে আমার একটা লেখাও বেরিয়েছে, তো সেই সব থাকে। তো আমার সময় নেই। তো আমার সঙ্গে প্রেম করতে গেলে তাকে অনেক ধৈর্যশীল হতে হবে, তো সেইটা বোধহয় এই যা মানে যেখানে রিলসের জামানা, টাক করে একটা রিল ছড়ে যাচ্ছে, সেখানে আমার সঙ্গে প্রেম করা একটু টাফ। ইনডাইরেক্টলি তুমি কি বলছো আমার সঙ্গে প্রেম করো? না, আমি বলছি করো না। করলে মানে এত সময় কম ভুগতে হবে, অ্যাকচুয়ালি এত সময় কম পাবে। মানে হয়ে গেছে আমার একটা চ্যাপ্টার জীবন থেকে, ওই চ্যাপ্টারটা আমি অফ করে দিয়েছি, একেবারে ক্লোজ? আপাতত ক্লোজ। ভবিষ্যতে কখনো যদি খোলে নিজের ইচ্ছায় খুলবে, আমি কোনো জোর ফোর করবো না, কিন্তু আমি ওটা নিয়ে অত ভাবিতই নই। আমি নিজের কাজ করছি, আমি ঠিক আছে। সেই প্রেমিকার মধ্যে কি থাকা উচিত, মানে তোমার সঙ্গে কমফোর্টেবল হতে পারবে সে? না না, আমি ওই রকম ভাবে, তো একটা মহিলা তার নিজস্ব 10টা প্রচুর নিজস্ব গুণ থাকবে যেগুলো আমি কিছুই জানি না। তো আমি এরকম ভাবে কোনদিন বলতেই পারি না যে আপনার মধ্যে অমুক থাকলে তবে আমি কি সেই স্বয়ম্বর সভাতে গেছি নাকি। ওই সমস্ত রকম মেল সিউডো পেট্রিয়ার্কি আমি প্রচন্ড হেট করি, এই জন্য এই টাইপের সিনেমাকেও আমি খুবই হেট করি। কিন্তু একটা মানুষ, সেটা আমার বন্ধুত্বের ক্ষেত্রেও হতে পারে, সেটা আমার প্রেমিকার ক্ষেত্রেও হতে পারে, সব ক্ষেত্রেই আজকালকার দিনে না খুব লোকজন শ্রোতা নেই, সবাই বক্তা। মানে আমি একটা কথা বলছি, একজন আমার কথা শুনছে না, কিন্তু সে অপেক্ষা করছে টাক করে তার লাইনটা কখন বলবে, কারণ প্রথম দুটো শব্দ শুনেই তার মাথায় 25টা শব্দ এসে গেছে। এবার তাকে ডেলিভারি করতে হবে, কারণ তাকে এবার প্রমাণ করতে হবে যে সেও কিন্তু একটা ওই বক্তব্যের পার্ট। নট নেসেসারি। আমি চাই একটা শ্রোতা আমার জীবনে যেই কাছের হোক, সেটা শ্রোতা হোক, ভালো শ্রোতা, লিসনার, বিকজ আই এম আ ভেরি গুড লিসনার। আর সেকেন্ড হচ্ছে আমার সিম্প্যাথি চাই না, আমার এমপ্যাথি চাই। আই ওয়ান্ট যে কোনো লোক সেটা তো এমপ্যাথ হয়, এমপ্যাথ না হলে জীবনে এগোনোটা খুব মুশকিল। রণজয়, এখন দেখি অস্তিত্বের লড়াই, কেউ কাউকে মেরে বেরিয়ে যাচ্ছে, টপকে বেরিয়েছে, শুধু নিজের জায়গাটা নিজের পরিচিতিটা করবার জন্য, কি বলবে? এটা বলার কি আছে, মানে এটা যে করার সে তো করবে, মানে আমার বলাতে থোড়াই চেঞ্জ হবে। আমার বলাতে দেশের শাসন ব্যবস্থাই চেঞ্জ হবে না, তো কোন মানুষকে আমি কি চেঞ্জ করতে পারবো, আমি কে? ওসব কিছু হয় না। শুধু বেসিক কিছু মোরালিটি যদি মানুষের জীবনে না থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে আজকালকার আমরা যতই যাই করিনি, যতই এরকম সোশ্যাল ইভেন্ট করিনি, আমাদের মনের ভেতর থেকে যদি আমরা সামাজিক না হই, তাহলে এই সমস্ত সোশ্যাল ইভেন্টের কোনো মানে নেই। আজকে আমি যে আন্তরিকতাটা সারা দিয়ে ওদের সঙ্গে দেখা করতে এখানে এসেছি,
এটার পরে গিয়েও যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সামাজিকতা। আমি আস্তে আস্তে আমি একটা ছোট উদাহরণ দিই নুইসেন্স কিভাবে ক্রিয়েট হয়। এই যে আমি আস্তে আস্তে দেখলাম এই থেকে তো গাড়ি যাবে না, গাড়ি ওদিক থেকে কিছু ঢোকে, কিন্তু এখানেও দুটো লোক গাড়ি ঢুকে সেটা নিয়ে ঝামেলা করছে, তাকে বেরোতে দিতে হবে। মানে সে একটা লোক তার একটু 2 মিনিটের স্বার্থের জন্য সে তাকে যাতে খাটতে না হয়, সে 10টা লোকে হ্যাম্পার করতে এক মুহূর্ত ভাববে না। এটাকে তোমার এক ঝলকে দেখলে হয়তো মনে হবে যে এটা সামান্য ব্যাপার না, এইটাই মানসিকতা। এখানেই সামাজিকতা। তুমি কি সমাজের জন্য ঠিক না তুমি সমাজের জন্য ভুল। আমি এরকম কোটি কোটি লোক তোমায় দেখিয়ে দেবো সারা দিনে যারা সামাজিক নয়, যেটা হওয়াটা খুব প্রয়োজন। একদম শেষ পর্যায়ে ওর সঙ্গে আড্ডা দিতে গেলে না শেষ হয় না, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা এবং মানুষকে জানানো সমস্ত বিষয়, সত্যি রণজয় বিষ্ণু গ্রেট। আমার শেষ প্রশ্ন রণজয়, বাংলা ছবিতে এই মুহূর্তে একটা উত্তেজনা পারদ পারিয়ার জন্য তথাগত মুখোপাধ্যায়, তো এই বিষয়টা নিয়ে আরো ছবি হওয়া উচিত। তুমি কি বলবে পারিয়া নিয়ে? পারিয়া একটা দারুণ ছবি, পারিয়া খুব ভালো ছবি। মানে আমি যদি খুব কোটানকোট 2-1 লাইনে শেষ করি তাহলে বিষয়টা কিছুটা এরকম হবে যে ভায়োলেন্স নিয়ে তো আরো অনেক বাংলা ছবি, অনেক ভারতবর্ষে রিসেন্টলি ছবি হয়েছে, কিছু এমন খাজা ছবি সুডো পেট্রিয়াক নিয়েও ছবি হয়েছে, ঠিক আছে, যেগুলো কেন পেট্রিয়ার্কিকে এবং বিশেষ করে সিউডো পেট্রিয়ার্কিকে গ্লোরিফাই করা হচ্ছে সিনেমায় সেটা আমি জানি না। সেটাকে যতই কোন রকম সিনেমাটিক ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হোক, আমার কাছে যেটা নীতি সেটা নীতি। সেকেন্ড হচ্ছে সেখানে পারিয়ার ভায়োলেন্স দেখানো হলো সেটার জন্য যে ফর আ গুড কজ সেটা দেখানো হয়েছে প্রথম। দ্বিতীয় হচ্ছে পারিয়াতে সৌম্য একটা অনবদ্য অভিনয় করেছে, মানে বিক্রম থেকে শ্রীলেখা দিয়ে অম্বরীশ প্রত্যেককে নতুন ভাবে পাওয়া গিয়েছে, সবাই অনবদ্য। আমি সৌম্যর নামটা এই জন্য বলছি কারণ একটা ভিলেনের মুখ থেকে পারিয়াতে তথাগত মুখার্জির স্ক্রিপ্ট এতটাই স্ট্রং যে একটা ভিলেনের মুখে দার্শনিক কথাবার্তা আছে, একটা ভিলেন দর্শনের কথা বলে। এটা আমি ইন জেনারেলি ভারতবর্ষের খুব কম ছবিতে দেখেছি। আমি রামান রাঘবে দেখেছিলাম যেটা লোক খুন করছে কিন্তু কেন বলছে তারপরে এই কথাগুলো, যেখানে বলছে আমার 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 অসুবিধা আছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, আমি লোকজনকে খুন করি। কিন্তু সিরিয়াতে কিংবা যখন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গাতে লোকজনদেরকে টিপ করে করে মারা হয়, তাদের কোনো দোষ নেই, কেন মারা হয়, তাদের কাছে কি কজ আছে? তো এখানেও সেরকমই কিছু বলা হয়েছে। এবং তৃতীয়, যদি আমি কুকুরের বিষয়টাকে যদি আমি মেটাফর হিসাবেও ধরি, তাহলেও যে ছবিটার একটা মানে সেটা হচ্ছে সমাজের যে হিপোক্রেসি, এটা আমি এক্ষুনি কথা বলছিলাম, সমাজের যে হিপোক্রেসি এবং আমাদের মানুষদের ভেতরে যে এত হিপোক্রিট আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, ঠিক আছে, সেইগুলোকে এত অতুলনীয় ভাবে স্ক্রিপ্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি সকলকে রিকোয়েস্ট করবো, আমি পারিয়াতে অভিনয় করিনি কিন্তু আমার খুব কাছের লোক এটা ডিরেক্ট করেছে, আমার নিজের দাদা বন্ধু ভাই বলতে পারি, কিন্তু তাই জন্য আমি এই কথাগুলো বলছি না। আমি বলছি ছবিটা ভালো হয়েছে, ছবিটা হলে গিয়ে দেখুন। এটা বাংলা ছবিকে একটা মোড় ঘোরানো বাংলা ছবি, প্লিজ ছবিটা হলে গিয়ে দেখুন পারিয়া। একদম এই মেসেজই আমারও থাকবে এবং এন্টায়ার টুডে স্টোরি ফ্যামিলির তরফ থেকে অবশ্যই বলবো পারিয়া হলে গিয়ে দেখুন এবং ভালো লাগবে। আর আমরা এখানে আমাদের আড্ডা, ছোট্ট আড্ডা, আর এই আড্ডা আনকাট আড্ডা রণজয় বিষ্ণুর সঙ্গে এখানেই ইতি টানছি। আগামী পর্যায়ে আবার দেখা হবে আমাদের রণজয়ের সঙ্গে, আরো অনেক কিছু কথা আমরা জানতে পারবো।